রিঙ্কি তার মা, দাদা এবং বৌদির সঙ্গে বিষ্ণুপুর গ্রামে বাস করত। তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, তাই রিঙ্কি তার পরিবারকে একেবারেই পছন্দ করত না। কারণ রিঙ্কি প্রকৃত অর্থে বড়লোক না হলেও সে স্বভাবে বড়লোক ছিল। অর্থাৎ রিঙ্কি ছোটবেলা থেকেই বড়লোকই চাল দেখাতে পছন্দ করত। তাই স্কুল কলেজেও রিঙ্কি সবসময় বড়লোক মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায়। এমনকি রিঙ্কি তার বন্ধু বান্ধবদের সামনে নিজের পরিবারের পরিচয় দিতেও লজ্জাবোধ করত। কিন্তু তবুও বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় রিঙ্কিকে তার মা এবং দাদা বৌদি সবাই চোখের মনি করে রাখত। তবুও রিঙ্কি কখনোই সম্পর্কের মূল্য কাকে বলে বুঝতে চাইতো না। একদিন, বোন, এই ছবিটা দেখ তো, তোর পছন্দ কিনা। তোর জন্য আমি একটা অনেক ভালো পরিবার থেকে সম্বন্ধ নিয়ে এসেছি। ছবিটা দেখলেই তোর পছন্দ হয়ে যাবে। ছেলেটা ইঞ্জিনিয়ার, 50,000 টাকা স্যালারি পায়। রিঙ্কি তার দাদার কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তখনই তার দাদার হাত থেকে ছেলেটির ফটো নিয়ে সেটা না দেখেই ছিঁড়ে ফেলে দেয়। আমি কি তোকে বলেছি আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে? কোনো প্রয়োজন নেই। আমার বিয়ের দায়িত্ব তোদেরকে নিতে হবে না, কারণ আমি বিয়ে করলে বড়লোক ছেলেকে বিয়ে করব। গরিব মানুষদের কিংবা গরিব ছেলেদের আমার পছন্দ নয়। এ তুই কি বলছিস রিঙ্কি? ছেলেটা ইঞ্জিনিয়ার, মাসে 50,000 টাকা মাহিনা পায়, আর তুই তবুও বলছিস ছেলেটা গরিব? তোর আর কত বড় লোক ছেলে চাই? এই ছেলেটাদের পরিবারের অবস্থা আমাদের পরিবার থেকে অনেক ভালো। এই পরিবারে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। মনে হচ্ছে তোমাদেরকে বা সত্যি কথাটা বলতেই হবে। আমি অলরেডি এক বড়লোক ছেলেকে পছন্দ করেছি। তার নাম হলো রাজা। রাজা মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে। বড়লোক এটাকে বলে। অনেক কষ্ট করে আমি রাজাকে পটিয়েছি, কারণ তোমাদের সঙ্গে গরিব বাড়িতে ভিখারি বাড়িতে থাকতে আমার আর ভালো লাগে না। যত তাড়াতাড়ি সম্ভব আমি রাজাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যেতে চাই। শ্বশুর বাড়িতে চলে যেতে চাই মানে? তুই কি একা একা বিয়ে করবি? রাজা ছেলেটা কেমন, ওর পরিবার কেমন, সবই তো দেখতে হবে। তারপর একটা অনুষ্ঠান করে আমরা নিয়ম অনুযায়ী তোকে বাড়ি থেকে বিদায় দেব। অনুষ্ঠান করবে? তোমাদের ক্ষমতা আছে রাজাদের পরিবারের মতো বিয়ের অনুষ্ঠান করতে? শুধু শুধু আমি রাজার পরিবারের কাছে আমার অপমান চাই না। তাই আমি রাজাকে বলে দিয়েছি আমি কোর্ট ম্যারেজ করার পরই শ্বশুর বাড়িতে চলে যাব। এতে করে তোমাদের টাকাও বেঁচে যাবে, আর তাছাড়া টাকা থাকবে তারপর তো বাঁচবে। এবার এই বাড়ি থেকে বিদায় হতে পারলে আমি বাঁচি। শ্বশুর বাড়িতে চলে গেলে আমি আর কখনো এখানে আসবো না। রিঙ্কির কথা শুনে তার পরিবারের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। এভাবেই সময় কাটতে থাকে। আর রিঙ্কি তার সুবিধা মতো একদিন রাজার সঙ্গে কোর্ট ম্যারেজ করে এবং শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ রাজাদের বাড়িটা দেখতে একেবারে সত্যিকারের রাজাদের মতোই রাজপ্রাসাদ ছিল। তাই সেই বাড়িতে রিঙ্কি অত্যন্ত বিলাসবহুল ভাবে জীবন কাটাতে শুরু করে। রাজাকে বিয়ে করে আমি দারুণ কাজ করেছি। এবার আমি নিজেকে পুরোপুরি ভাবে পাল্টে নেব। আগে আমি বাপের বাড়িতে থাকার সময় বড়লোক সেজে থাকতাম, কিন্তু এবার আমি সত্যি সত্যি বড়লোক হয়ে গেছি। রাজার কাছ থেকে টাকা নিয়ে আগে আমি দামি দামি জুতা, ড্রেস, জুয়েলারি এগুলো কিনে নিই, তারপর বাকিটা ভাবা যাবে। এভাবেই রিঙ্কি বিয়ের পর বড়লোকেদের মতো জীবন কাটাতে শুরু করে। আর সে খুব তাড়াতাড়ি তার মা এবং পরিবারকে ভুলে যায়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত রিঙ্কি একবারও তার পরিবারকে ফোন করে না, কিন্তু তার পরিবার সবসময় রিঙ্কিকে নিয়ে খুবই চিন্তায় থাকে। মা, রিঙ্কিকে এতবার করে আমরা ফোন করছি, কিন্তু রিঙ্কি একটাবারও ফোন ধরছে না। আমার তো চিন্তা হচ্ছে, জানি না মেয়েটা কাকে বিয়ে করলো, কেমন বাড়িতে গেল, কিছুই তো জানতে পারলাম না আমরা। রিঙ্কি কেমন আছে সেটা তো একবার আমাদেরকে জানানো দরকার। থাক, রিঙ্কির কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। ও বড়লোক ছেলেকে বিয়ে করে সুখেই জীবন কাটাচ্ছে, সেই জন্য আমাদের কথা ওর মনে পড়ছে না। না না মা, এরকম বললে হয় নাকি? যতই হোক রিঙ্কি আমার ননদ, ওর খোঁজ খবর নেওয়াটা আমার কর্তব্য। আমরা যখন একবার জানতে পেরে যাব রিঙ্কি সুখে আছে, তারপর ওকে আমরা আর বিরক্ত করব না। আপনার ছেলে বলছিল রিঙ্কিকে আর ওর বরকে ফোন করে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, কিন্তু রিঙ্কি তো ফোন ধরতেই চাইছে না। ও ইচ্ছা করেই ফোন ধরছে না, তুমি এতটুকুও বুঝতে পারছো না? ও তো বিয়ের আগেই বলে গেছে বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাদের মতো গরিব বাড়িতেও কখনোই ফিরে আসবে না। তাই শুধু শুধু ওর কথা চিন্তা করে কোনো লাভ নেই। ওকে ওর মতো থাকতে দাও। ওর যেদিন ইচ্ছে হবে সেদিন আমাদের বাড়িতে আসবে। সুকন্যা তবুও তার শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না। প্রত্যেকদিন সুকন্যা 2-1 বার করে তার ননদকে ফোন করতেই থাকে। আর এই দেখে রিঙ্কি প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে।
উফ, এই বৌদিটাও না বারবার ফোন করে আমাকে বিরক্ত করছে। বুঝতে পেরেছি, এখন বড়লোক বাড়িতে আমার বিয়ে হয়েছে বলে আমার সঙ্গে ভাব পাতানোর চেষ্টা করছে। ভাবছি বড়লোক ননদ আর নন্দাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুললে আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বড়লোক হয়ে যাবে, কিন্তু এটা আমি হতেই দেব না। ওই গরিবদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতেই চাই না। এই ভেবে রিঙ্কি বারে বারে তার বৌদির ফোন কেটে দেয়। আর যা দেখে রাজা বলে, কি ব্যাপার রিঙ্কি, কে এত বারবার করে কল করছে তোমাকে? কেটে দিচ্ছে যে বারবার? কোনো ছেলে বিরক্ত করছে নাকি তোমাকে? আরে না গো, আমার দাদা বৌদি বারবার কল করছে, আমি ইচ্ছা করেই ধরছি না। ফোন ধরলেই তো আমাদেরকে বাড়িতে যেতে বলবে, তাই ফোন ধরার কোনো দরকার নেই। এটা আবার কোনো কথা হলো? আমাদেরকে যেতে বললে আমরা অবশ্যই যাব। আমাদের এতদিন বিয়ে হলো, আমি তো একবার শ্বশুর বাড়িতে গেলামও না, আর আমার তো ইচ্ছাও হয় শ্বশুর বাড়িতে যাওয়ার। জামাই আদর কাকে বলে সেটা তো দেখতে হবে। আরে আমার গরিব বাপের বাড়িতে গেলে তুমি কখনোই জামাই আদর পাবে না। তুমি তো জানো আমার পরিবার খুব গরিব, তাই আমি তোমাকে আমার বাপের বাড়িতে নিয়ে যেতে চাই না। আমি শুধু শুধু তোমাকে ওখানে নিয়ে গিয়ে তোমার অপমান হোক সেটাও চাই না। আরে অপমানিত হওয়ার কি আছে? আমি তোমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই, আর যেহেতু আমরা বড়দের আশীর্বাদ ছাড়াই বিয়ে করেছি, তাই তোমার পরিবারেরও তো আশীর্বাদ দরকার, যাতে আমরা সারা জীবন সুখে থাকতে পারি। তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দাও, আমরা কালকেই যাব। উফ, এই রাজাটাও না শুধু নামেই বড়লোক, বড়লোকেদের মতো একটু অহংকার নেই। এত বোকা কেন কি জানি। ঠিক আছে, এ যখন এতবার করে বলছে, তাহলে একবার আমি আমার বাপের বাড়িতে যাব, কিন্তু আমার পরিবারকে এমন শিক্ষা দিয়ে আসবো যাতে ওরা দ্বিতীয়বার আমাদেরকে ফোন করে ওদের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে জোর না করে। এই ভেবে রিঙ্কি তার বৌদিকে ফোন করে। হ্যাঁ বৌদি, কালকে আমি আর রাজা তোমাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। এখন আমি শপিং করতে যাব, ভীষণ ব্যস্ত আছি। কালকে দেখা হচ্ছে, বাই। এই বলে রিঙ্কি ফোন রেখে দেয়। রিঙ্কি তার বরকে নিয়ে বাপের বাড়িতে আসবে শুনে তার পরিবারের লোকজন ভীষণ পরিমাণে খুশি হয়। মা, কালকে রিঙ্কি আর ওর বর আমাদের বাড়িতে আসবে। উফ, আমি একটু শান্তি পেলাম। আর তো বেশি সময় নেই মা, ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। নতুন জামাই বাড়িতে আসবে বলে কথা। আর কালকে কি কি রান্না করতে হবে আপনি আমাকে বলে দিন। বাড়িতে কি কি আছে কি কি নেই দেখে নিন, আমি রণজয়কে বাজারে পাঠিয়ে দেব। এভাবেই সুকন্যা এবং তার শাশুড়ি মা রিঙ্কি ও তার বরকে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য আয়োজন শুরু করে দেয়। অন্যদিকে রিঙ্কিকে রাজা 1 লক্ষ টাকা দিয়ে বলে, রিঙ্কি, এই 1 লক্ষ টাকাটা রাখো। আমরা যেহেতু কালকে প্রথমবারের মতো তোমার বাপের বাড়িতে যাব, তাই তোমার পরিবারের জন্য কালকে অবশ্যই কিছু ভালো উপহার নিয়ে যাওয়া দরকার। আমি তো আজকে ভীষণ ব্যস্ত থাকবো, তাই তোমার সঙ্গে শপিং এ যেতে পারবো না। তুমি বরং এই টাকাটা নিয়ে শপিং এ চলে যাও, আর তোমার পরিবারের জন্য তোমার পছন্দ মতো কিছু উপহার কিনে নিও। 1 লক্ষ টাকা দেখে রিঙ্কি খুবই খুশি হয়, আর সেই টাকাটা নিয়ে রিঙ্কি তখনই শপিং এর জন্য বেরিয়ে যায়। কিন্তু রিঙ্কি কিছুতেই সেই 1 লক্ষ টাকা তার পরিবারের পেছনে ব্যয় করতে চায় না। আমার পরিবারের জন্য শপিং মাত্র 5,000 টাকাতেই মিটে যাবে, সেই জায়গায় রাজা আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। 1 লক্ষ টাকা আমার পরিবার জীবনে চোখেও দেখেনি। ওদের 3 জনের জন্য 1,000 টাকার মধ্যে ভালো ভালো জামা কাপড় তো হয়ে যাবেই, আর 500 টাকার মতো মিষ্টি নিয়ে নিলেই মিটে যাবে। ওরা এতেই অনেক খুশি হবে। বাকি টাকা দিয়ে আমি নিজের জন্য শপিং করে নেব। এই বলে রিঙ্কি তার পরিবারের জন্য মাত্র 5,000 টাকার মধ্যে দিয়ে শপিং সেরে ফেলে। সে রাস্তার ফুটপাত থেকে দেখে দেখে তার মা এবং বৌদির জন্য খুবই কম দামি বেশ কিছু শাড়ি কেনে, আর তার দাদার জন্য কয়েকটা জামা প্যান্ট কিনে নেয়। সেই সাথে রাস্তার দোকান থেকে সে কম দামি কিছু মিষ্টিও নিয়ে নেয়। আর বাকি টাকা দিয়ে রিঙ্কি নিজের জন্য একটা অনেক দামি শাড়ি কেনে। এই শাড়িটাই আমি কালকে বাপের বাড়িতে পরে যাব। এই শাড়িটা দেখে আমার মা আর বৌদি একেবারে অবাক হয়ে যাবে। এই শাড়ির সঙ্গে আমার যত দামি দামি সোনা গহনা ডায়মন্ডের নেকলেস আছে সব পরে নেব, তবেই তো ওরা বুঝতে পারবে আমার কত বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। এভাবেই রিঙ্কি পরের দিন একেবারে রাজরানীর মতো সাজগোজ করে আর দামি গাড়ি নিয়ে তার বরের সঙ্গে বাপের বাড়ির পথে রওনা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই রিঙ্কি তার বরকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। মেয়ে জামাইকে দেখে কমলা দেবী এবং তার ছেলে বৌমা সকলেই খুবই খুশি হয়। যাক, শেষ পর্যন্ত তাহলে তোমাদের দেখা পাওয়া গেল। তোমরা আমাদের বাড়িতে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আর এসেই যখন গেছো, তোমাদেরকে কিন্তু কিছুদিন থেকে তারপরেই যেতে হবে। এত সহজে বাড়ি যেতে দেব না। ফালতু কথা বলার কোনো দরকার নেই বৌদি। একটা ঘরে তোমরা সবাই মিলে থাকো, তাহলে শুধু শুধু আমাকে আর আমার বরকে কেন থাকতে বলছো? কোথায় থাকবো আমরা? তোমাদের বাড়িতে আমাদেরকে থাকতে বলার আগে আমাদের জন্য আলাদা করে ঘর তৈরি করো। আর শুধু ঘর তৈরি করলেই হবে না, সেই ঘরে এসি থাকা দরকার। তোমরা হয়তো জানো না, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা রুমে এসি, ডাবল বেড, টিভি, ফ্রিজ সব আলাদা আলাদা আছে। রিঙ্কির কথা শুনে তার পরিবারের খুবই খারাপ লাগে।
এমনকি রাজারও খুবই খারাপ লাগে। মনে মনে রাজা রিঙ্কির উপর রেগে গেলেও সকলের সামনে সে রিঙ্কিকে কিছু বলতে পারে না। এরকম করে বলো না রিঙ্কি, আমাদের হয়তো একটাই ঘর, কিন্তু তোমরা থাকলে আমরা তো এই ঘরটা তোমাদের থাকার জন্যই ছেড়ে দেব, আর আমরা না হয় একটু কষ্ট করে বারান্দায় থাকবো, তাতে সমস্যা কি? তবে মানছি আমাদের ঘরে এসি নেই, তাই তোমাদের হয়তো সমস্যা হতে পারে। ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা মতোই থাকো। না না বৌদি, খারাপ ভেবো না, আসলে আমরা তো থাকবো বলে ঠিক করে আসিনি। তাছাড়া এখন আমার কাজের চাপ আছে, পরে একটা সময় করে আমরা নিশ্চয়ই এসে থাকবো। আচ্ছা রিঙ্কি, তোমার ফ্যামিলির জন্য যে উপহারগুলো নিয়ে এসেছো না, সেগুলো দাও। এই শুনে রিঙ্কি তার ব্যাগ থেকে একে একে তার দাদা বৌদি এবং মায়ের হাতে কিছু জামা কাপড় তুলে দেয়, আর সাথে কিছু মিষ্টির প্যাকেটও দিয়ে দেয়, যা দেখে রিঙ্কির পরিবার খুবই খুশি হলেও রাজা প্রচন্ড পরিমাণে রেগে যায়। রিঙ্কি, তুমি সব কি কিনেছো? আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম তো, আর বলেছিলাম তোমার পরিবারের জন্য পছন্দ মতো কিছু দামি উপহার কিনতে, কিন্তু তুমি যা সব কিনেছো এগুলো তো আমারই পছন্দ হচ্ছে না। এগুলো দেখে তো খুবই সস্তার জিনিস বলে মনে হচ্ছে। কোথা থেকে কিনেছো এগুলো তুমি? আরে তোমার পছন্দ হলো না হলো তাতে কি আছে রাজা? এগুলো আমি যাদের জন্য কিনেছি তাদের নিশ্চয়ই পছন্দ হবে। আমি তো জানি আমার পরিবার কেমন ধরনের জামা কাপড় পরে। আমার দাদা বৌদি মা এর থেকেও সস্তার জামা কাপড় পরে, এগুলোই এদের কাছে অনেক দামি। আর আশা করছি এই জামা কাপড়গুলো সবার পছন্দ হয়েছে। কি বৌদি, তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই রিঙ্কি, আমরা তো টাকা পয়সা দিয়ে কোনো জিনিস বিচার করি না। তুমি ভালোবেসে আমাদের জন্য উপহার এনেছো, আমরা তাতেই খুশি। এই বলে সুকন্যা রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে। সুকন্যা তার ননদ এবং নন্দায়ের জন্য পোলাও, চিকেন কষা, মটন কষা, ভেটকি মাছের পাতুরি এবং আরো অনেক ভালো ভালো খাবার রান্না করে। আর সেই খাবারগুলো রাজার খুবই পছন্দ হয়, তাই রাজা সেই খাবারগুলো তৃপ্তি করে খেলেও রিঙ্কি খাবার খাওয়ার সময়ও তার পরিবারকে ছোট করে। বাবা, গরিবদের ঘরে আজকে এত সব বড়লোকি খাবার কি করে রান্না হলো? আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো আমাদেরকে ডাল ভাত খাওয়াবে। আমি যখন এই বাড়িতে থাকতাম তখন তো তোমরা প্রত্যেক দিনই ডাল ভাত খেতে। নিশ্চয়ই হয়তো কারোর কাছ থেকে আজকে টাকা পয়সা ধার করে এই খাবারগুলো রান্না করেছো, না হলে তোমাদের সামর্থ্য কোথায়? রিঙ্কি এভাবে বারে বারে তার পরিবারকে অপমান করতে থাকে। এমনকি রিঙ্কির পরিবার রিঙ্কি এবং রাজাকে কিছু উপহার দিতে চাইলেও রিঙ্কি মুখের উপর সেই উপহার প্রত্যাখ্যান করে। তাই রাজা এবার কিছুতেই মুখ বুঝে থাকতে পারে না। রিঙ্কি, তোমার মতো এত অহংকারী মেয়ের সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না। তুমি আসলে কেমন মেয়ে আমি খুব ভালো মতোই তোমাকে চিনতে পেরেছি। আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করে ভুল করেছি আমি। তুমি বিয়ে করে তোমার পরিবারকে এরকম ভাবে অপমান করছো শুধুমাত্র এনারা গরিব বলে। আজকে আমার কাছে টাকা আছে, কালকে যখন আমার কাছে টাকা থাকবে না তখন নিশ্চয়ই তুমি আমার সঙ্গে থাকতে চাইবে না, তাই তো? তুমি কেন ভুলে যাচ্ছ বিয়ের আগে তুমি এনাদের সঙ্গে এই পরিবারেই থাকতে? তুমি গরিব জেনেও কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি, আর তোমার মতো মানসিকতা যদি আমার থাকতো তাহলে কিন্তু আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। রাজার কথা শুনে রিঙ্কি তার ভুল বুঝতে পারে, তাই রিঙ্কি হাত জোর করে তার পরিবারের সকলের কাছে ক্ষমা চায়। শুধু তাই নয়, রিঙ্কি এবং রাজা ঠিক করে এবার তারা তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবে। তাই রাজা নিজের কোম্পানিতেই রিঙ্কির দাদার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে। এর ফলে ধীরে ধীরে রিঙ্কির বাপের বাড়ির পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে। সুমনা তার স্বামী মোহনের সঙ্গে বিষ্ণুপুর নামক গ্রামে বাস করে। সুমনা খুবই সংস্কারী মেয়ে ছিল। তার শাশুড়ি মা, শ্বশুর মশাই বলতে কেউ ছিল না। বাড়িতে শুধুমাত্র সুমনা এবং তার স্বামী থাকতো। মোহন কাজে চলে গেলে সুমনা বাড়িতে একাই সময় কাটাতো। এভাবেই হাসি খুশি সুমনার দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎই একদিন, ইস, চিরুনিতে এতগুলো চুল, আমার এত চুল উঠছে কেন? এই কদিন ধরে আমি লক্ষ্য করছি আমার মাথা থেকে সব চুল যেন ঝরে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? হে উপরওয়ালা, আমার এই চুলের জন্যই আমার স্বামী আমাকে পছন্দ করেছিল। দয়া করে আমার এই লম্বা চুলটা আমার থেকে কেড়ে নিও না তুমি। সুমনা নিজের মনে মনে কথা বলতে বলতে তার চুলটাকে বেঁধে নিয়ে আবার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর মোহন ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে চলে আসে। সুমনা, খাবারটা হলো নাকি এখনো বসে থাকতে হবে? হ্যাঁ মোহন, একটু অপেক্ষা করো, এই তো হয়েই গেছে। এই বলে সুমনা তাড়াতাড়ি করে মোহনকে খাবার দেয় এবং তার টিফিনও প্যাক করে দেয়। মোহন খাবার খেয়ে এবং টিফিন নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। আর এদিকে সুমনা তার ঝরে পড়া চুল নিয়ে আবার চিন্তা করতে থাকে। আসলে বিয়ের আগে মোহন যখন সুমনাকে দেখতে যায় তখন সুমনার লম্বা চুল দেখে মোহন তাকে পছন্দ করে। কাকিমা, আপনার মেয়েকে দেখতে ভালো হোক কিংবা খারাপ তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনার মেয়ের যে এত সুন্দর ঘন লম্বা চুল, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়ের তোড়জোড় শুরু করে দিন।
এভাবেই মোহন সুমনের মাকে কথা দেয় আর কিছুদিনের মধ্যেই মোহন সুমনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলতে থাকে, কিন্তু কিছু মাস পর থেকেই সুমনার প্রচুর পরিমাণে চুল ঝরতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যখন সুমনা মোহনের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়, তখন সুমনা চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করে তার প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে। কি ব্যাপার সুমনা, তোমার মাথা থেকে এত চুল উঠে যাচ্ছে কেন? তুমি কি চুলে তেল দাও না নাকি চুলের যত্ন করো না? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি এত সুন্দর চুলটাকে অগোছালো করে রেখেছো, চুলের যত্ন নিচ্ছ না, সেই জন্য এরকম হচ্ছে। না মোহন, এরকম তো একদমই নয়। তুমি তো জানো আমি আমার এত সুন্দর চুলের সবসময় যত্ন করি, আর তাছাড়া আমার এই চুল তোমার পছন্দ বলে আমি সবসময় আমার চুলকে ভালোবাসি। তাহলে আজ তোমার এত এত চুল উঠছে কেন? তোমার যদি রোজ রোজ এত চুল উঠে যায় তাহলে তো ভবিষ্যতে তুমি টাকমাথা হয়ে যাবে, আর তখন কি আমি তোমাকে সাথে নিয়ে বাইরে বেরোতে পারবো নাকি? আমি কি করব বলো? আমার কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার চুলের ভালোভাবেই যত্ন নিই, কিন্তু তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে বরং একটা চুলের ভালো ডাক্তারের কাছে যাব। আচ্ছা, এখন তাড়াতাড়ি চলো, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, তোমার চুল কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, আর এটা তোমাকে খুবই বাজে দেখাচ্ছে, তাই তুমি চাইলে মাথাটা ঘোমটা দিয়ে নিতে পারো। মোহনের এই কথা শুনে সুমনার খুবই খারাপ লাগে, আর সেই সাথে তার কষ্টও হয়, কিন্তু কষ্ট পেলেও যে আর কিছু করার নেই। তাই সুমনা মোহনের কথা মতো মাথায় ঘোমটা দিয়ে নেয় এবং তারা দুজনে মিলে বাজার থেকে ঘুরে আসে। তারা দুজনে যতক্ষণ বাজারে ছিল ততক্ষণ মোহন সুমনার মাথা থেকে একবারের জন্য ঘোমটা পড়তে দেয়নি। তবে ঘোমটা দেওয়ার অভ্যাস না থাকার কারণে সুমনা খুবই বিরক্ত হয়, তাই সে বারে বারে মোহনকে বলতে থাকে, মোহন, এখানে তো অনেক উঁচু নিচু রাস্তা, আমি ঠোকর খেয়ে তো পড়ে যেতে পারি, এখন কি একটু ঘোমটাটা আমি তুলতে পারি? না না, ঘোমটা তোলার কথা একদম মুখে আনবে না, বাড়িতে গিয়ে একদম ঘোমটা খুলবে। এভাবেই মোহন সুমনাকে ঘোমটা দিয়ে পুরো বাজারটা ঘোরাতে থাকে। সেদিন সুমনা বাজারের কিছুই ঠিকঠাক ভাবে দেখতে পায় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা দুজনে মিলে আবার বাড়িতে ফিরে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সুমনা যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে তার বালিশে অনেক চুল ঝরে পড়ে আছে, আর এটা দেখে সুমনা খুবই কষ্ট পায়। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমার এত এত চুল কেন পড়ে যাচ্ছে? আর দেরি করলে চলবে না, আমাকে আজকেই ডাক্তারের কাছে যেতে হবে। চুলের ভালো ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো ভালো শ্যাম্পু তেল নিয়ে আসবো, যাতে আমার আর একটাও চুল না ওঠে। এই বলে সুমনা সেদিন তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মোহনকে খাবার খেতে দেয় এবং মোহন কিছুক্ষণের জন্যই কাজে বেরিয়ে পড়ে। আর সুমনাও তখন চুলের একটা ভালো ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু দেখুন না, আমার চুলের কি হয়েছে? কেন বলুন তো আমার এত চুল ঝরে পড়ছে? আমি তো আমার লম্বা সুন্দর চুলটাকে সবসময় যত্ন করে রাখি, কিন্তু তাতেও এরকম কেন হচ্ছে? একবার যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তাহলে তো চিরুনি পুরোপুরি চুলে ভর্তি হয়ে যায়, আর ঘুম থেকে উঠে বালিশে পুরো চুল ভর্তি থাকে। এভাবে যদি রোজ চুল উঠে যায় তাহলে তো কিছুদিনের মধ্যে আমি একদম টাক মাথা হয়ে যাব, তখন তো আমাকে দেখতে খুব বাজে লাগবে। দেখুন, আমার মনে হচ্ছে যতটা সম্ভব আপনার অ্যালোপ্যাথিয়া ধরা পড়েছে। আমার কাছে এই রোগের কোনো ওষুধ নেই, হয়তো কোনো বড় নার্সিংহোমে আপনি এই রোগের ওষুধ পেয়ে যেতে পারেন। ডাক্তারবাবুর কথা শুনে সুমনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সুমনা মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে, কারণ নার্সিংহোমে চিকিৎসা করতে গেলে সেখানে অনেক টাকার প্রয়োজন পড়বে, সেই জন্য সুমনা পিছিয়ে পড়ে। ঠিক এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মোহন সুমনাকে বলে, সুমনা, আজ বাড়িতে আমার কয়েকটা বন্ধু আসবে ডিনার করতে, তুমি ওদের জন্য রান্না বান্না করে রেখো, কেমন? কিন্তু মোহন, আমি আমার এই মাথা নিয়ে কিভাবে ওদের সামনে যাব? দেখো আমার মাথার কি অবস্থা। এমা, সত্যিই তো, দিনের পর দিন তোমার চুল কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এই রে, সুমনাকে তো আমার বন্ধুদের সামনে আনা যাবে না, যদি এরকম অবস্থায় আমার বউকে ওরা দেখে তাহলে তোর আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। এক কাজ করি, সুমনাকে বরং মায়ের বাড়িতে পাঠিয়ে দিই। সুমনা, আমার মনে হচ্ছে তুমি যদি মায়ের বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসো কেমন হয় বলো তো? তুমি তো অনেকদিন হলো মায়ের বাড়িতে যাওনি, দেখবে ওখানে গেলে তোমার হয়তো মনটাও ভালো হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মোহন, ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ছি, কালকে সকালে ফিরে আসবো। বাড়িতে তো কেউ নেই, তোমাকেই রান্না করতে হবে, আবার তোমাকেই কিন্তু টিফিন প্যাক করে নিতে হবে। আমি বেশি দিন থাকবো না, কালকেই চলে আসবো। এই বলে সুমনা ব্যাগ রেডি করে নেয়। কিছুক্ষণ পর সুমনা তার মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এদিকে মোহন নিশ্চিন্ত হয়ে যায়। রাত্রিবেলা মোহনের বন্ধুরা বাড়িতে আসে, আর মোহন বাইরে থেকে খাবার অর্ডার করে। মোহন এবং তার বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং কিছুক্ষণ পর
মোহনের বন্ধুরা যে যার মতো বাড়িতে ফিরে যায়। মোহনের বন্ধুরা বাড়ি থেকে চলে যাওয়ার পর মোহন তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। দুপুরবেলা কলিং বেলের আওয়াজে মোহনের ঘুম ভাঙে। উফ, আজকে এত দেরি হয়ে গেল, আর ভালো লাগে না, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। দেখি আবার কে এলো। এই বলে মোহন বিছানা থেকে উঠে দরজা খোলে। মোহন দেখে যে তার সামনে সুমনা এবং তার ছোট বোন পলি দাঁড়িয়ে আছে। সুমনা, তুমি এসে গেছো? আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু এ কি, এ আমি কি দেখছি? তোমার মাথার চুল কোথায়? আর তো নেই বললেই চলে। দেখো, তোমার বোনের তো এরকম হয়নি। তোমার বোনের কত সুন্দর লম্বা চুল। মোহনের এই কথা শুনে সুমনা কিছুই বলতে পারে না। সে চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। এদিকে মোহন তার একমাত্র ছোট শালীর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে শুরু করে। পলি, তোমার কত সুন্দর ঘন চুল। এই চুল আমার অনেক পছন্দ হয়েছে। জানো তো, তোমার দিদির যদি এরকম চুল থাকতো তাহলে আমি তোমার দিদিকে ছাড়া আমি আর কারোর দিকে তাকাতাম না। কিন্তু এখন আর তোমার দিদির দিকে তাকানোর ইচ্ছাই করে না। ওই টাকমাথা বই দিকে কি তাকাতে ভালো লাগে বলো তো? কি আর করা যাবে। আর তাছাড়া জামাইবাবু, যখন তুমি আমার দিদিকে পছন্দ করেছিলে তখন তো দিদির সুন্দর চুল ছিল। এখন যদি চুলগুলো ঝরে পড়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। তাছাড়া এই রোগটাই তো এমন, আস্তে আস্তে দিদির সব চুল উঠে যাবে। এখন যে কটা আছে সেটাও আর থাকবে না। এভাবেই তারা দুজনে মিলে গল্প করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এদিকে মোহন পলির চুল দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর যতই দিন যেতে থাকে আর ততই সুমনা টাক মাথা হতে থাকে। একসময় সুমনার মাথায় আর একটাও চুল থাকে না, সে পুরোপুরিভাবে টাক মাথা হয়ে যায়। আর তারপর থেকে মোহন যেন সুমনাকে সহ্য করতে পারে না। সে সবসময় পলিকে সময় দেয় আর তার সঙ্গে বেশি কথা বলে। এমনই একদিন, জামাইবাবু চলো না, আজকে আমরা দুজনে মিলে আইসক্রিম খেয়ে আসি, কারণ আজকে আমার আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করছে। হ্যাঁ পলি, নিশ্চয়ই নিয়ে যাবো। চলো চলো, দুজনে মিলে কোথাও গিয়ে আইসক্রিম খাওয়া হবে মজা করে। আর তোমাকে আমি একটা ছোট পার্কেও ঘুরতে নিয়ে যাবো, ওখানে তোমার খুব ভালো লাগবে। তাহলে তো খুব মজা হবে। কতদিন হলো আমি ঘুরতে যাইনি, আজকে তাহলে তোমার সঙ্গে ঘুরতে যাব। ঠিক এমন সময় পলি এবং মোহন যখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে তখনই সেখানে সুমনা চলে আসে। তাহলে কি তোমরা দুজনে আইসক্রিম খেতে যাওয়ার কথা বলছো? চলো না, আমারও খুব ইচ্ছা করছে, আমিও তোমাদের সঙ্গে আইসক্রিম খেতে যাব। আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে? সুমনা, তুমি কেন যাবে? আমি আর পলি যাবো। তোমার জন্য আইসক্রিম বাড়িতে নিয়ে চলে আসবো, তুমি বাড়িতেই থাকো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। পলি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে মোহন পলিকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। মোহন এবং পলি তারা দুজনে মিলে বাজারে ঘোরাফেরা করে এবং আইসক্রিম খায়। আইসক্রিম খাওয়ার পর তারা দুজনে মিলে একটা পার্কে চলে যায়। পলি, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তোমার এই লম্বা চুল আমার মন কেড়ে নিয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জামাইবাবু, এটা তুমি কি বলছো? তুমি আমার দিদির বর, আর আমি তোমাকে কিভাবে পছন্দ করতে পারি? আচ্ছা ঠিক আছে, ওসব কথা না হয় পরে হবে, এখন চলো, দিদি বাড়িতে একা আছে। এই বলে পলি তার জামাইবাবুর সঙ্গে বাড়িতে চলে আসে। সেদিন মোহন তার মনের কথাটা পলিকে জানিয়ে দিয়েছিল, কিন্তু পলি কোনো উত্তর না দেওয়ায় মোহন মনে মনে চিন্তা করতে থাকে। এখন মাঝে মধ্যে মোহন পলিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায় আর পলির জন্য নানান রকমের জিনিসও কিনে নিয়ে আসে। এমনকি মোহন তার স্ত্রীর কথা একবারের জন্য ভাবে না। মোহন পুরোপুরিভাবে সুমনাকে ভুলে যায়। আর সেই জন্য সুমনা মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে মোহন আমার বোনের সঙ্গে কিছু একটা গন্ডগোল করছে। না না, মোহন এমন কি করে করতে পারে? আমি কি ঠিক ভাবছি নাকি ভুল ভাবছি? মোহন আর আমার বোনের মধ্যে কি সত্যিই কিছু চলছে? না না, এরকম হতে পারে না, কিন্তু হতেও তো পারে। মোহন আমার দিকে আর দেখেই না, সবসময় আমার বোনের পেছনেই পড়ে থাকে। আমার বোনের জন্য খাবার নিয়ে আসে আর আমার বোনকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। তাহলে এসবে কি প্রমাণ হচ্ছে? এসব কথা ভাবতে ভাবতেই সুমনা খুবই কান্নাকাটি করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। মোহন এখন পলির সঙ্গে মাঝে মধ্যে রাত্রিবেলা ছাদে দেখা করে, আবার কখনো তাকে পার্কে নিয়ে যায়। এভাবেই মোহন পলির সঙ্গে সময় কাটাতে থাকে, কিন্তু পলি মোহনকে তার প্রশ্নের এখনো কোনো জবাব দেয় না। এভাবেই মোহন পলির পেছনে পড়ে থাকে। পলি, আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, তুমি এখনো সেটা জবাব দিলে না আমাকে। এখন তো অন্তত বলো তুমি কি চাও। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার মতো মানুষকে কিভাবে বিয়ে করতে পারি? যেই মানুষটা আমার দিদির চুল দেখে আমার দিদিকে পছন্দ করেছিল, আর সেই চুল ঝরে পড়ে যেতেই দিদির দিকে তুমি আর ফিরেও তাকাও না। সে এখন অন্য মেয়ের দিকে তাকিয়ে বসে আছে,
আর যদি এরকমটা আমার সঙ্গেও হয়, যদি এই সুন্দর লম্বা ঘন চুল আমারও ঝরে পড়ে, তখন কি হবে? তখন তো তুমি আমাকেও ছেড়ে দেবে। আমাকে ছেড়ে তখন অন্য আরেকটা বিয়ে করবে। কি হলো, তুমি আমার কথা জবাব দাও। এই শুনে মোহন আর কিছু বলতে পারে না। পরের দিন পলি তার দিদিকে একটা বিউটি পার্লারে নিয়ে যায়, আর সেই পার্লার থেকে সুমনাকে খুব সুন্দর লম্বা ঘন চুলের এক্সটেনশন করে দেওয়া হয়। সেই চুলের এক্সটেনশন লাগানোর পর সুমনাকে দেখতে অনেক সুন্দর লাগে। তোকে অনেক ধন্যবাদ জীবন, তুই আমার এত বড় একটা সাহায্য করলি। এটার কথা তো আমার মাথায় ছিল না। আমি ভাবতাম হয়তো হেয়ার এক্সটেনশন করতে অনেক টাকা লাগবে, কিন্তু আজকে তোর জন্য আমাকে আবার আগের মতো সুন্দর দেখতে লাগছে। আমি অনেক খুশি দিদি। আমি এটাই চাই যে তুই সবসময় খুশি থাক, আর সেই জন্যই আমি তোর হেয়ার এক্সটেনশন করে দিলাম। আচ্ছা, এবার বাড়ি চল। এই বলে তারা দুই বোন বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে পলি তার দিদিকে বলে, দিদি এবার আমাকে বাড়ি যেতে হবে। ওদিকে মা আমার জন্য অপেক্ষা করছে, তাই না? অনেকদিন তো হলো আমি এখানে আছি। এই বলে পলি সেদিন বিকালবেলা বাড়িতে চলে যায়। মোহন বাড়িতে এসে যখন সুমনার এত সুন্দর ঘন লম্বা চুল দেখে, তখন সে আবারও সুমনার প্রেমে পড়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পেরে সুমনাকে আবার ভালোবাসতে শুরু করে। এভাবেই তারা আবার আগের মতো হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে।